গ্রামের সীমান্তে একলা দাঁড়িয়ে থাকা পুরো মন্দিরটাকে আজ কৃষ্ণ চতুর্দশীর অন্ধকার রাতে কেমন যেন অন্য রকম দেখাচ্ছে। গর্ভগৃহের শান বাঁধানো লাল বেদির ওপরে রাখা আছে একটি তিনমুখী প্রদীপ। জ্বলন্ত প্রদীপের তিনটি অগ্নিশিখাই উজ্জ্বল নীল বর্ণের। নীলচে আলোয় গর্ভগৃহের কঙ্কালসার দেওয়ালের ওপর বিরাট আকার শিবলিঙ্গটার ঠিক বিপরীতে অন্য এক পুরুষ দেহের ছায়াবয়ব ফুটে উঠেছে। সেই পুরুষ দেহ তার দুই হাত শূন্যে তুলে মাথা দুলিয়ে দুলিয়ে আঁড়ে চলেছে কোনো এক গুচ্ছ তন্ত্রের আখ্যান। তার জোরালো কণ্ঠস্বরে কেঁপে কেঁপে উঠছে মন্দিরের ভগ্নপ্রায় চূড়া। একসময় শান্ত হয়ে এলো সেই তন্ত্র চর্চারত পুরুষ। দুহাত দিয়ে মুখের সামনে থেকে সমস্ত জটারাশি সরিয়ে চোখ খুলে সে তাকালো বেদির ওপরের লিঙ্গ প্রস্তরটির দিকে। দাঁড়ি গোফের জঙ্গলের আড়ালে থাকা মোটা গোপ দুটো নড়ে উঠল তার। কেন মহাদেব, কেন 1008 বার স্তবপাঠ করার পরেও আপনি আপনি আমার সামনে আসছেন না কেন মহাদেব? আর কতবার ডাকলে আসবেন আপনি? আর কতবার বলুন মহাদেব, বলুন আর কতবার। হে দেবাদিদেব, প্রকট হন আপনি, প্রকট হন। এক পরম আধ্যাত্মিক সত্তার উদ্দেশ্যে ক্ষোভ উগড়ে দিতে দিতে উত্তেজিত হয়ে পড়লেন তিনি। আর ঠিক এমন সময় শিবলিঙ্গের পাশে থাকা লৌহ ত্রিশূলটিকে দুই হাতে উঠিয়ে নিয়ে ত্রিশূলের মধ্যস্থানে থাকা সব থেকে লম্বা ছুঁচোলো ফলাটিকে নিজের গলায় স্পর্শ করে বিভৎসতার সীমা লঙ্ঘন করলেন সেই কাপালিক। হে মহেশ্বর, আপনি যদি আজ এই মুহূর্তে আমার সামনে আবির্ভূত না হন, তবে আমি আত্মহননের পথ অবলম্বন করতে বাধ্য হব। আবির্ভূত হন দেবাদিদেব, আবির্ভূত হন, নচেত ত্রিশূলের ছুঁচলো ফলাকার আঘাতে চামড়া কেটে নরমুণ্ড ধারক সেই কাপালিকের কণ্ঠদেশ থেকে রক্তের একটি ফোঁটা গড়িয়ে পড়ল গর্ভগৃহের বেদিতে। বাইরের মেঘহীন পরিষ্কার আকাশে পরপর 3 বার আকস্মিক বজ্রপাতের আওয়াজটা শুনেই ব্যথায় কুঁকিয়ে উঠলেও তার ঠোঁটের কোণায় লেগে থাকা কুটিল হাসির রেখাটা প্রসারিত হয়ে উঠল ধীরে ধীরে। শান্ত হও, নিজের ক্ষোভ সংবরণ করো। তোমার যা চাই তুমি তাই পাবে। বলো, তোমার কি চাই? মন্দিরের ঈশান কোণ থেকে ভেসে আসা অপূর্ব দৈব স্বরে অভিভূত সেই কাপালিক কেঁদে ফেলল এবার। আপনি এসেছেন মহেশ্বর, আমার সকল তপস্যা যে সার্থক হলো আজ। এই শুভ মুহূর্তে আমি আপনার কাছ থেকে কিছু চাই দেবাদিদেব। হ্যাঁ দেবাদিদেব, আমি আপনার কাছ থেকে আপনারই প্রেতগণের একজন অনুচরকে চাই দেবাদিদেব। অনুগ্রহ করে আমায় আপনি ফেরাবেন না দেবাদিদেব, ফেরাবেন না। আমার অনুচরকে চাও তুমি? আমার প্রেতগণের একজনকে চাও? কাকে? এমন কাকে চাও তুমি? মাটিতে হাত জোড় করে বসে মহাকাল শিবের দৈব স্বরের উদ্দেশ্যে সেই কাপালিক তার দাবির একটি শব্দ উচ্চারণ করে। ডাক। হ্যাঁ দেবাদিদেব, আমি আপনার অনুচরদের মধ্যে থেকে ডাক পিশাচকে বেছে নিতে চাই। ডাক সিদ্ধ হতে চাই। হ্যাঁ দেবাদিদেব, আপনি দয়া করে আমার মনস্কামনা পূর্ণ করুন আপনি। ওম নমঃ শিবায়। বাঁকুড়ার মালিয়াড়া গ্রামের সীমান্তে থাকা পুরো শিব মন্দিরটার থেকে সেদিন রাতে ভেসে এসেছিল এক ভয়ঙ্কর অট্টহাস্য।
আর হয়তো সেটাই ছিল মালিয়াড়া গ্রামের বিপদের সর্বপ্রথম সূচনা। শনিবারের বিকেলে তারানাথের বৈঠকখানায় আজ বেজায় ভিড়। তাই সেখানে না বসে আমি আর কিশোরী বাড়ির দাওয়ায় বসে হাওয়া খাচ্ছিলাম। এমন সময় হঠাৎ দেখলাম সামনেই গলির মোড়ে এসে দাঁড়ালো এক ডাক পিয়নের সাইকেল। সাইকেলটা দাঁড় করিয়ে বুড়ো মতো পিয়ন ঝোলার ভেতর থেকে বের করে আনলো কতগুলো খাম। সেগুলোকে থাকে থাকে সাজিয়ে চশমাখানা নাকে এঁটে ভালো করে দেখে একটি খাম বের করে সোজা তাকালেন মটলেনের ভেতরের ওই সরু গলিটার ভেতরে। আমার মনে আসা প্রশ্নটা এবার করেই ফেললাম কিশোরীকে। কি হে ভায়া, ঠাকুর মশাইয়ের জন্য চিঠি এলো নাকি? তবে কি নতুন কোনো রহস্য উদ্ঘাটন বা কোনো জটিল সমস্যার সমাধান করতেই হয়তো কেউ ডাক দিয়েছে ফের। ওই তো পিয়ন যে চিঠি হাতে এদিকেই আসছে। এই যে এদিকে ভাই, বলছি এটা কি শ্রী তারানাথ চক্রবর্তীর বাড়ি? কর্কশ বুড়োটে গলাটা শোনা মাত্র আমি দাওয়া থেকে উঠে দাঁড়াই, মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে বলি, আগে হ্যাঁ এটাই। ওই তো বৈঠকখানায় চৌকির ওপর বসে দেখছেন না, ওই উনিই তো জ্যোতির্বিনোদ, শ্রী তারানাথ চক্রবর্তী। আচ্ছা, চিঠি এসেছে বুঝি ওনার নামে? চোখের চশমাটাকে ফের নাকের ওপর এঁটে খোলা জানলার পাল্লার ভেতর দিয়ে বৈঠকখানার ভিড় ও এক কোণে চৌকির ওপর বসে থাকা তারানাথকে দেখে সেই পিয়ন এবারে বললেন, চিঠি আছে বই কি, তা ওনাকে কি একবার ডেকে দেওয়া যাবে? এমন সময় কিশোরী পাশ থেকে গলা নামিয়ে আমায় ফিসফিসিয়ে বললে, গণনা চলাকালীন ঠাকুরমশাইকে ডাকাডাকি করলে উনি যে একেবারে কেঁপে উঠবেন। আমি কিন্তু ডাকতে যাব না, এই বলে রাখলাম। কিশোরীর কথা একেবারেই সত্যি। তারানাথের কড়া নিষেধাজ্ঞা অমান্য করা আমার কাছেও দুষ্কর। আবার ওদিকে চারি গিয়েছে তার মায়ের সাথে মামা বাড়ি ঘুরতে। নিরুপায় হয়েই পিয়নের দিকে নিজের হাতটাই বাড়ি দিয়ে বললাম, মানে এখন তো উনি একটু ব্যস্ত আছেন, আপনি বরং চিঠিটা আমাকেই। আপনি কে? মানে ওনার কি হন আপনি? আত্মীয়তার বিভিন্ন সম্পর্ক থেকে যে কোনো একটা একটু বেছে নিয়ে বলতে যাব, এমন সময় কিশোরী একটা বেফাঁস মন্তব্য করে বসল। বন্ধু, আমরা দুজনেই ওনার বিশেষ বন্ধু। পিয়ন মানুষটা আমাকে আর কিশোরীকে আপাদ মস্তক একবার দেখলেন। সামনে দাঁড়িয়ে থাকা যুবক দুজন একজন 60 ঊর্ধ্ব পণ্ডিত মানুষের বিশেষ বন্ধু ঠিক কিভাবে হতে পারে সেটাই হয়তো নিরীক্ষণ করছিলেন। ভ্রু কুঁচকে বোধহয় এই প্রশ্নটাই ভাবতে ভাবতে অবশেষে কি মনে করে উনি আমার হাতেই ধরিয়ে দিলেন চিঠিখানা, আর একটা মোটা কাগজ ঝোলা থেকে বের করে এগিয়ে দিয়ে বললেন, এই যে এই কলমটা নিন, নিচের খোপটায় সই করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে, হ্যাঁ ঠিক আছে। মনে করে দিয়ে দেবেন চিঠিখানা ওনাকে, ওই আপনাদের বন্ধুকে। ডাক পিয়নের বলে যাওয়া শেষ কথাটায় মিশে থাকা রসিকতাটা বুঝতে পেরে আমরা দুজনেই হেসে ফেললাম। কোথাও গিয়ে মনে হয় এতগুলো বছর ধরে মটলেনের এই বাড়িটায় থাকা বৃদ্ধ মানুষটার প্রতি শ্রদ্ধার সাথে সাথে হয়তো আমরা নিজেরাই সত্যিই বেঁধে ফেলেছি কোনো এক বন্ধুত্বের টানেও, যে টান সর্বদাই অটুট ছিল, আছে এবং থাকবে চিরকাল। মালিয়াড়া রুদ্রপুর, সেখান থেকে আমার নামে চিঠি। কই বিভূতি, দাও তো দেখি চিঠিখানা পড়ে দেখি। বৈঠকখানায় আর কোনো লোক নেই এখন। আকাশে এখন ছেয়ে যাচ্ছে সন্ধ্যের ধূসর রং। সন্ধ্যা প্রদীপের আলো পুরো ঘরটাকে কোনো এক অজানা রহস্যের মায়াজালে ঘিরে রেখেছে যেন। চিঠির খামটা হাতে তুলে দিতে দিতে বেশ লক্ষ্য করলাম তারানাথের মুখাবয়বে ফুটে উঠেছে কয়েক টুকরো বিস্ময়। এতগুলো বছর পর নিজের জন্মস্থান সেই বাঁকুড়ার মালিয়াড়ার রুদ্রপুর গ্রাম থেকে আসা চিঠিটা পড়ার জন্য ঠাকুরমশাই বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন। আর আমার বন্ধু কিশোরী সেন ঠিক তখনই তার লাগাম ছাড়া মুখখানি খুললে। এত অবাক হওয়ার কি আছে বলুন দেখি ঠাকুরমশাই? আপনি বিখ্যাত মানুষ, নিশ্চয়ই আপনার দেশের গ্রাম থেকে কেউ কোনো
অদ্ভুতুড়ে বিপদে পড়েই আপনাকে ডাক পাঠিয়েছে। আরে আপনি হলেন গিয়ে ওই ওই কী যেন বলে না, ওই ডাক ডাক হ্যাঁ, মনে পড়েছে, আপনি যে একেবারে ডাক সাইডে তান্ত্রিক। আহ, মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো, যত সব বাজে কথা। এখনকার লোকেরা একটু নাম করে ফেললেই তাকে ডাক সাইটে উপাধি দিয়ে দিচ্ছে সবাই। আদৌ জানো কি এই শব্দটার সঠিক অর্থ কি? কোনো ধারণা আছে শব্দটার ব্যাপারে? সত্যি কথা বলতে ডাক সাইটে শব্দটার অর্থ আমিও হয়তো সঠিক জানি না, কারণ এতদিন ডাক সাইটে বলতে আমারও ধারণা ছিল যে যারা নামী লোকজন তাদেরকেই ডাক সাইটে বলে আর কি। কিন্তু তারানাথের ধমক খেয়ে কিশোরী কথা হারিয়ে ফেললেও আমি শেষমেশ প্রশ্নটা করেই ফেললাম। আগে ঠাকুরমশাই, ডাক সাইটে শব্দটার আসল মানেটা কি তাহলে? দয়া করে একটু বলুন আমাদের। ডান হাতের তর্জনীটা ওপরে তুলে দৃঢ় কণ্ঠে বলতে শুরু করলেন তারানাথ। প্রথমত ডাক সাইটে শব্দটা অপভ্রংশ। এই শব্দটা এসেছে প্রাচীন শব্দ ডাক সিদ্ধ থেকে। শব্দটা ডাক সিদ্ধি থেকে ডাক সিদ্ধে আর অবশেষে হয়ে গেছে ডাক সাইটে। ডাক সিদ্ধ অর্থাৎ এমন কেউ যিনি ডাকতন্ত্রে সিদ্ধ, তবে এই সিদ্ধি লাভ করা প্রায় অসম্ভব বলা যেতে পারে। কেননা এই ডাক হচ্ছে স্বয়ং দেবাদিদেব শিবের একজন অনুচর। ভয়ঙ্কর এই পৈশাচিক সত্তা মান্য করেন শুধুমাত্র মহাকাল শিবের আদেশ। তাই যদি বলতেই হয় যে কে আসল ডাক সাইটে অথবা ডাক সিদ্ধ তান্ত্রিক, তাহলে সে হলেন গিয়ে স্বয়ং মহেশ্বর নিজেই। মহাজাগতিক তন্ত্র জ্ঞানের প্রকৃত আধার তো একমাত্র শিব শক্তি। পুরুষ এবং প্রকৃতি এই উভয় কর্তৃক নিয়ন্ত্রিত ভূলোকে বসবাসকারী আমরা কিছু তুচ্ছ জীব এসেছি শুধুমাত্র নিজেদের কর্ম সাধন করতে। যাই হোক, আর কোনোদিন আমাকে ওসব ডাক সাইটে বলে ডাকবে না। যা আমি নই তা আমি নই, ব্যাস। নিতান্তই মূর্খামি করে আজকাল কিছু ক্ষমতা সম্পন্ন লোকেদের শিবের ত্রিগুণাতীত ক্ষমতার সাথে তুলনা করে ডাক সাইটে বলে ডাকা হয়। আর জানেও না ডাক পিশাচকে সিদ্ধ করা কতখানি কঠিন, আর কেউ যদি তা করে ফেলে। গলা বুঝে আসায় কথার মাঝখানেই তারানাথকে থামতে হলো। ইশারায় কিশোরীকে তাড়াতাড়ি কুঁজো থেকে খানিকটা জল গড়িয়ে দিতে বললাম। জল পান করে তারানাথ সামান্য ধাতস্থ হলে আমি তাকে বললাম, আগে বলছিলাম যদি বলেন তো আমি চিঠিটা পড়ে শোনাবো আপনাকে। আপনি বরং এখন একটু বিশ্রাম নিন ঠাকুরমশাই। তারানাথ আমার কথা শুনে চৌকির ওপর খানিকটা হেলান দিয়ে বসে চিঠিটা এগিয়ে দিয়ে বললেন, নাও পড়ে শোনাও দেখি, একটু ধীরে ধীরে পড়ো কেমন? আগে ঠাকুরমশাই। খামটা খুলে কিশোরীর পাশের আসনে বসে চিঠিখানা মেলে ধরলাম। চিঠির হস্তাক্ষর বেশ জড়ানো, কাঁপা কাঁপা হাতে লেখা হয়েছে যেন। একটু গলা খাঁকার দিয়ে পড়তে শুরু করলাম চিঠিটা। শ্রী শ্রী দুর্গা সহায়, রুদ্রপুর, মালিয়াড়া, বাঁকুড়া, 28শে বৈশাখ সন 1989। শ্রদ্ধাস্পদেষু, পত্রের প্রারম্ভে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন ঠাকুরমশাই। আশা করি আপনি এবং আপনার গৃহের সকল সদস্যেরা কুশলে আছেন। পত্রের শেষে আমার নামটি দেখিয়া আপনার আমায় চিনতে কিঞ্চিত অসুবিধা হইতে পারে, তবে মালিয়াড়া রুদ্রপুর গ্রামের সান্নাল বাড়ির কথা নিশ্চয়ই আপনার স্মরণে থাকিবে। ঠাকুরমশাই, আমি সেই সান্নাল বাড়িরই এক শরিকের পৌত্র। বোধ করি আপনার সাথে আমার দাদামশাইয়ের আলাপ ছিল। সে কারণেই দাদামশাইয়ের বাঁধানো ডায়েরিগুলোতে গ্রামে থাকাকালীন আপনার যুবককালের কিছু কথার উল্লেখ পাহিয়াছি। কলিকাতার মটলেনে আপনার বসত বাড়ির ঠিকানার খোঁজ আমায় দিয়েছে শ্রীরামপুর কলেজে পাঠ্যরত আমার কনিষ্ঠ পুত্র। এই পত্র আমি অত্যন্ত ব্যথিত চিত্তে লিখিতেছি ঠাকুরমশাই। আমাদের মালিয়াড়া রুদ্রপুর গ্রাম আর আগের মতো নাই। ভয়ঙ্কর কোনো এক অশুভ শক্তি গ্রাস করিয়াছে যেন এই গ্রামের চরাচর। গ্রামবাসীদের অনুমান এসবের উৎপত্তি হইয়াছে গ্রামের সীমান্তে থাকা ওই শিব মন্দিরের থেকে।
কেন কি রূপে এত সব কথা লিখিলে পত্রখানি অনর্থক দীর্ঘ হইয়া যাইবে। তবে লা ভাঙার খেয়াঘাটের ইতিহাস সম্পর্কে আমি দাদামশায়ের ডায়েরি থেকে জ্ঞাত হইয়াছি। গ্রামে হয়ে চলা দুর্ঘটনার সহিত সেই ইতিহাসের কোনো সংযোগ থাকিলেও থাকিতে পারে বলে আমার অনুমান। আপনাকে এইভাবে পত্র না পাঠাইয়া আমার নিজেরই সশরীরে আপনার সহিত সাক্ষাৎ করা উচিত ছিল, তবে বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যায় জর্জরিত হইয়া আমি সিদ্ধান্ত নিই ডাকযোগে এই পত্রের মাধ্যমেই আপনাকে একটিবার রুদ্রপুরে আসিবার জন্য অনুরোধ করিতে। এই দুঃসময়ে আপনার চরণধূলি এই গ্রামের মাটি স্পর্শ করিলে অতি অবশ্যই আমরা এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে মুক্তি পাইব, এই আমার স্থির বিশ্বাস। অনুগ্রহ করিয়া এই অধমকে নিরাশ করিবেন না। ইতি শ্রী কমলাক্ষ সান্যাল। তারানাথের কুঞ্চিত ভ্রুজোড়ার দিকে তাকিয়ে থাকতে থাকতেই চিঠিটা ভাঁজ করে ফেললাম আমি। কিশোরী আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তৎক্ষণাৎ বললে, তবে কি এবারে আমাদের গন্তব্য লাভাঙার খেয়াঘাট? প্রচণ্ড উৎসাহের সাথে প্রশ্নটা করলে কিশোরী। চৌকি ছেড়ে উঠে দাঁড়িয়ে তারানাথ মাথা নাড়িয়ে বললেন, ভাবছি এবারে একাই যাব। তোমাদের নিয়ে গিয়ে কোনো কাজ নেই বাবু। আমার কারণে তোমাদের বারে বারে বিপদের সম্মুখীন হতে হয়, তাই এবারে। এমন করে বলবেন না ঠাকুর মশাই, আপনি থাকতে আমাদের আবার বিপদ কিসের? দয়া করে নিয়ে চলুন, আমাদের নিয়ে চলুন। নিয়ে যেতে পারি, তবে একটা শর্তে। আসলে লোকের ভিড় হলেও অর্থোপার্জন তেমন হয় না, তাই ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটখানা তেমনই পড়ে আছে। একখানা সিগারেট দাও যদি, তাহলে। একখানা কেন? আমাদের গপ্প শোনানোর জন্য পুরো প্যাকেটটাই তো আপনার দক্ষিণা ঠাকুর মশাই। নতুন পাসিং শোয়ের প্যাকেটখানা তারানাথের হাতে দিয়ে কিশোরী মুচকি হেসে কথাটা বললে। পরিস্থিতি বুঝে আমিও সাথে সাথে বললাম, ঠাকুরমশাই দেরাজ থেকে পাঁজিখানা এনে দিই। যাত্রার শুভ সময়টা চটপট নির্ধারণ করে ফেলা যাক, তাহলে কি বলেন? তোমরা দুটিতে দিনে দিনে ভারী সে আনা হয়ে উঠেছ দেখছি। ভালো ভালো ভালো, বেশ ভালো। আচ্ছা ঠাকুর মশাই, রুদ্রপুরে তো খেয়াঘাট আছে, তো সেখানে নৌকো করে গেলেই হতো। আমরা খামোখা গরুর গাড়ি ভাড়া করলাম কেন? ট্রেন থেকে নেমে একখানা গরুর গাড়ি ভাড়া করে আমরা তিনজনে চলেছি রুদ্রপুরের উদ্দেশ্যে। লাল মাটির দেশে পা রেখে তারানাথ দুচোখ বুঝে কোনো এক ভাবের ঘোরে নিজের ফেলে আসা ছোটবেলার স্মৃতি রোমন্থন করছিলেন বোধহয়। কিশোরীর প্রশ্নে কোনো সাড়া না দিতে আমরা দুজনেই ভাবলাম সেই ভোর থেকে যাত্রা করার ফলে হয়তো ক্লান্তিতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন তিনি। একসময় গাড়োয়ান লোকটি বলে উঠল, হ্যাঁ, কে বলেন বাবু? খেয়াঘাট? আরে রুদ্রপুরে আইবার খেয়াঘাট আইবে কুদ্দি? আবার যেখানে নদী নাই সেখানে খেয়া বইবে কুদ্দি? খেয়াঘাট আজ আর নেই, আগে ছিল। এককালে আমাদের গ্রামের সীমানায় নদী ছিল। তটিনী স্রোতে বয়ে বয়ে আসতো যেত বড় বড় সব নৌকা। কিন্তু যেবার ঘাটে একটা নৌকা মারা পড়ল, কোনো এক অজ্ঞাত কারণে নদীর স্থির জলে বন্ধ হয়ে গেল অন্যান্য নৌকার যাতায়াত। ডুবে যাওয়া নৌকাটাকেও কেউ খুঁজে পায়নি। সময়ের সাথে সাথে জল শুকিয়ে নদীকানা হারিয়ে গেল কোথাও। শুধু রয়ে গেল সান্যালদের পূর্বপুরুষ দ্বারা প্রতিষ্ঠিত ওই শিব মন্দিরটা। আচ্ছা, তোমার কি রুদ্রপুরের ব্যাপার স্যাপার কিছু জানা আছে? প্রশ্নটা শুনে গাড়োয়ান লোকটা মাথা ঘুরিয়ে তারানাথের দিকে একবার তাকিয়ে নিজের সাদা কালো গরু জোড়াকে একটু তাড়া দিয়ে বলে উঠল, আয় ধুবালা কালা, চরে চ হুর হুর। আই বাবা ঠাকুর, কিছু কথা জানি বই কি। যবে থেকে ওই রাক্ষসের লোকটা মন্দিরে থাকা শুরু করেছে। রাক্ষসের লোক? কে সে? মন্দিরে থাকে? তা সে কথা আমাদের শোনাও দেখি। বাবা ঠাকুর, আমার ভাই বেটা সেদিনকা তার মায়ের সাথে ওই ঘুরতে গেছিল তার দিদার বাড়িতে ওই রুদ্রপুরে। আমার ভাইয়ের সৌর ঘরখানা
এখানে গায়ের সীমান্তে। শেষ রাতে ছেলেটা বাড়ির বাইরে গিয়েছিল কাজ সারতে। ফেরার প্রতি ছেলে দেখে গায়ের ওই পুরা শিব মন্দিরের সিঁড়িতে বসে আছে একটা লোক। ইয়া চওড়া পিঠ, হ্যাঁ, লম্বা দাড়ি, মোটা গোঁফালা। লোকটাকে দেখলি কোনো কাপালিক বলে ঠাউর হয়। তা সে লোক নাকি তাকিয়েছিল হাঁ কইরে আমার সুবলের দিকে। সেই থেকে ছেলে শিখি জ্বর গো বাবা ঠাকুর, সে বিভৎস জ্বর। পরদিনই হুড়োহুড়ি করে গায়ে ফিরে মায়ের মন্দিরে হত্তি দিয়ে তবে ছেলের জ্বর কমল। আচ্ছা, সুবল কি শুধুমাত্র ওই কাপালিকের মতো দেখতে লোকটাকেই দেখেছিল, নাকি ওর চোখে আরো কিছু ধরা দিয়েছিল সেই রাতে? মানে অস্বাভাবিক কিছু মনে করে দেখো তো। আমি আর কিশোরী দুজনেই বেশ একটু নড়ে চড়ে বসলাম। এবারে অদ্ভুত এক অনুসন্ধিৎসা প্রকাশ পাচ্ছে তারানাথের গলায়। গাড়োয়ান লোকটা আমতা আমতা করে বললে, আসলে রুদ্রপুর থেকে বাড়ি ফিরে সুবলের গা জ্বরে একেবারে পুড়ে যাচ্ছিল। তখন ঘরে থেকে ও অনেক কিছু বলছিল। তবে বাবা ঠাকুর একটা কথা শুনে আমরা বেশ ভয় পাইয়া গেছিলাম। সুবল বলতেছিল, ওইটা কে? ওই লোকটার পিছনে ওইটা ওইটা কে দাঁড়ায় আছে? ওইটা না না না, ইয়া তো কোনো মানুষ নয়, মানুষ নয়। মানুষের অতগুলো হাত পা হয় নাকি? না না, হয় না, হয় না। রে বাপরে, রে বাপরে বাপ। ওর চোখগুলা কিরকম মরা মরা। আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে চোখ দুটায়। আগুনের ফুলকি, আগুনের ফুলকি, আর ফুলকিগুলা যে সুইটটা আইতেছে আমার দিকে, সুইটটা আইতেছে। বাঁচাও, বাঁচাও মনে, বাঁচাও। আগুন, 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 ফুলকি, ফুলকি আইতেছে। বাঁচাও, বাঁচাও আমাদের। ছটফট করতে করতে বারবার বেহুশ হয়ে যাইতেছিল গো ছেলেটা। ভাগ্যে আমাদের কালীপুরে মায়ের ওরম জাগ্রত থান আছে। ওই থানে মাথা ঠুকলে ছেলে আবার খেলে বেড়াবে ঠাকুর মশাই। মায়ের কৃপা একেই বলে। মা করাল বদনীর কৃপায় সকলের মঙ্গল কামনা করি। তা ভাই, সান্নাল বাড়ি আর কদ্দূর? এই তো বাবা ঠাকুর, মালিয়া চড়া চলেই আইছে। আর 1 মাইল পথ হাঁটলেই রুদ্রপুর পৌঁছে যাবে। ছাউনির তলা থেকে মাথা বের করে তারানাথ চারপাশটা দেখে নিলেন একবার। মালিয়ারার হাটে বাজারে বিকি কিনি চলেছে তখন জোর কদমে। হঠাৎ ঝোলার ভেতরে হাত ঢুকিয়ে ভাঁজ করা কয়েকটা টাকা বের করে আমার দিকে হাতটা বাড়িয়ে দিলেন তারানাথ। বললেন, সেই কোন ভোরে দুটো মুড়ি খেয়ে বের হয়েছো তোমরা? কিশোরীর মুখখানা যে একেবারে শুকিয়ে গেছে। যাও, হালকা কিছু খাবার কিনে আনো বাবু, যাও শিগগিরি। গাড়োয়ানকে গাড়ি থামাতে বলে নেমে পড়লাম মালিয়ারার হাটে। যেতে যেতে শুনলাম কিশোরী বলছে, আপনি মনের কথা ভালোই ধরতে পারেন ঠাকুর মশাই, কিভাবে কে জানে। কিশোরীর ফিচলেমি দেখে তারানাথের মুখাবয়ব ঠিক কেমন হতে পারে সে আপনারা বিলক্ষণ জানেন। তাই ফিরে না তাকিয়ে আমি চললাম মিষ্টির দোকানটার দিকে। ওই তো ভুড়িওয়ালা মোদক ঠাকুর কড়া থেকে গরম গরম জিলিপিগুলোকে ছেঁকে তুলছে। আর কি দেরি সয় বলুন? হ্যাঁ হ্যাঁ, বেশি করেই আনবো। আর তো মোটে 1 মাইল পথ বাকি, সবাই মিলে খেতে খেতেই যাওয়া যাক না হয়। মধ্য গগনে থাকা সূর্য তখন বিশ্রাম নিতে পশ্চিমের দিকে এগিয়ে চলেছে। টানা বারান্দাটায় তাই রোদ্দুর এসে পড়লেও তার তাপ যথেষ্ট নরম। বারান্দার এক কোণের শৌখিন গদিয়াটা চেয়ার টেনে সান্নাল বাড়ির বুড়ো চাকর খগেন বললে, আগে এই কর্তা বোধহয় নিদ্রা গেছেন, আপনারা একটু বসুন, আমি কর্তাকে নিয়ে এখনই আসছি। সে কি, কমল ঘুমোচ্ছে তো তুমি এখনই ডাকবে কেন তাকে?
চিঠিতে যেটুকু জেনেছি কমল তো অসুস্থ, সে ঘুম থেকে উঠুক, তখন কথা হবে ক্ষণ। আগে এই মুখে মুখে কথা বলতে চাইনে বামুন ঠাকুর, তবে কথা বলে দিয়েছেন ঠাকুর মশাই এলেই ওনাকে খবর দিতি, তাই মাফ করবেন আমায়, এখনই খবর দিতে হবে কর্তাকে। আপনারা বসেন, আমি আমি এই আসছি বামুন ঠাকুর। একটা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল এতক্ষণ। খগেন চলে যেতেই আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুরমশাই, মানে বলছিলাম কি, উনি তো শুধুমাত্র আপনাকেই ডেকেছিলেন, তাই হঠাৎ আমাদের দুজনকে আপনার সঙ্গে দেখে উনি যদি ক্ষুব্ধ হন বা সমস্যার কথা বলতে গিয়ে কুণ্ঠিত বোধ করেন? এত ভেবো না বিভূতি, আমি এ বিষয়ে ওনাকে প্রথমেই জানাবো যে তোমাদের ছাড়া আমি এখন আর বড় একটা কলকাতার বাইরে বেরোই না। আর সত্যি বলতে তোমাকে আমি তন্ত্রের পাঠ দিয়েছি, তুমিও তা বেশ ভালো রপ্ত করেছো, তাই এ সমস্ত অভিজ্ঞতা তোমাকেও অর্জন করতে হবে বই কি। আর একজনের ব্যাপার অবশ্য জানা নেই, সে যদি অবশ্য শুধুমাত্র বাক সংযমের বিষয়টুকু খেয়াল রাখে। আমি আবার কি বললাম ঠাকুরমশাই? আমি তো বাগানের সৌন্দর্য উপভোগ করছি। না, এই কথাটা সত্যি। বারান্দা দিয়ে খানিকটা ঝুঁকলেই দেখা যাচ্ছে একখানা ফুলের বাগান। দেশি বিদেশি নানান ফুলের চারায় ছেয়ে থাকা বাগানটাকে নিপুণ হাতে যত্ন করে চলেছে একজন মালি। জানালা দিয়ে দেখলাম মালি আবার বাগানে মাটি কোপাচ্ছে। ওকে কতবার বললাম আর ফুলের চারা লাগাবি না, এখনই ঝড় উঠলে সব তছনছ হয়ে যাবে। বেটা কথা শুনলে তো, ওকে না কর খগেন, না কর। ঘর ঘরে গলাটা পেতেই চমকে পেছন ফিরলাম আমি আর কিশোরী। দেখলাম সারিবদ্ধ ঘরগুলোর ঠিক মাঝখানের প্রকাণ্ড ঘরটার থেকে বেরিয়ে আসছেন একজন পৌর। না, নিজে নয়, হুইল চেয়ারে বসে খগেনের সাহচর্যে আসছেন তিনি। আকাশ যথেষ্ট পরিষ্কার, আবহাওয়া একদমই গুমোট নয়, তবে উনি হঠাৎ ঝড় উঠবেন বললেন কেন সেটা ঠিক বুঝলাম না। বৃদ্ধ কমলাক্ষ সান্যালের ফর্সা গোলপানা মুখে সম্ভ্রম স্পষ্ট। সেই তো শুভ্র পোশাকে সাবেকিয়ানা বেশ চোখে পড়ার মতো। কাঁপা কাঁপা হাতজোড়া বুকের কাছে এনে আবেগপ্রবণ গলায় তিনি বললেন, ভাগ্যের পরিহাসে আপনার চরণ স্পর্শ করার সুযোগ থেকে বঞ্চিত এই অধমকে দয়া করুন ঠাকুর মশাই, দয়া করে আমার প্রণাম গ্রহণ করুন। ওরে খগেন, এখনো ওনারা কেমন শুকনো মুখে বসে আছেন? বলি ঠাকুর এখনো ঘুমোচ্ছে বুঝি? আগে তা নয় কর্তা, আয়োজন সবই তৈরি, আমি এই যাচ্ছি হাইছিলে। অত ব্যস্ত হওয়ার কিছু নেই হে বাবু। আর তুমি ওভাবে বলছো কেন কোমল? আমি সাধারণ একজন মানুষ, তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাও যেন তিনি তোমার কষ্ট লাঘব করেন। আচ্ছা, একটা কথা বলে রাখি, কলকাতা থেকে আমার সাথে আরো দুজন এসেছে, ওরা আমার বিশেষ কাছের মানুষ বলতে পারো। বাবা কিশোরী, এদিকে এসো। বিভূতি, তুমিও এসো এদিকে। বারান্দার কোণ থেকে আমরা সাজানো চেয়ার টেবিলের সামনে ফিরে এলাম আবার। কমলাক্ষবাবু আমাদের দিকে তাকিয়ে ম্লান হাসলেন, বললেন, আমার ছোট ছেলে বাদলের কাছ থেকে তোমাদের ব্যাপারে আমি শুনেছি বাবা। ঠাকুর মশাইয়ের দেওয়া কবচ ধারণ করেই কিনা ছেলে আমার মেডেল পেলে বোটানিতে। সে কি কথা? বাদল তোমার ছেলে? গত আষাঢ়ে এসেছিল সে। আর তোমার ছেলে উন্নতি করেছে পরমেশ্বরের আশীর্বাদে। আমি শুধুমাত্র একটা মাধ্যম বলতে পারো। তাছাড়া বড়ই শুভ গ্রহ সংযোগ, পিতামাতা স্নেহধন্য সে। যথার্থ, বিদেশে গিয়ে বড় ছেলে তো আর তেমন কোনো যোগাযোগ রাখেনি, আর করুণাও আজ 5 বছর হলো। সে যাকগে, এই হুইল চেয়ারখানা গতবার বাদলি নিয়ে এলে কলকাতা থেকে। প্রথমে ভেবেছিলাম আপনার সাথে কথা বলতে ওকেই পাঠাবো আপনার কাছে, তবে এসব অশুভ শক্তির সামান্য রকম আঁচ ওর গায়ে লাগুক বা বলতে পারেন ছেলেটাকে চিন্তান্বিত করতে আমি চাইনি। নিজেই চিঠিখানা লিখে পাঠিয়েছিলাম আপনার ঠিকানায়। আশা করি
পথে অসুবিধা হয়নি কোনো? না না, কিছু মাত্র নয়। তুমি বলো কমল, চিঠিতে তুমি অতি সংক্ষেপে আমায় যেই দুঃসময়ের আভাস দিয়েছ, তা এবারে আমায় নিঃসংকোচে একেবারে গোড়া থেকেই বলো। দুঃসময়ের কথা আর কি বলি? হয়তো আজ আপনার আসার কারণেই চারপাশের পরিবেশ এত স্বাভাবিক, নয়তো এই গ্রামে কখনো শুরু হয় অকাল বৃষ্টি, কখনো ওঠে প্রবল ঝড়, আবার কোনো কোনো রাতে হিমেল হাওয়া কেঁদে কেঁদে ঘুরে বেড়ায় গ্রামের আনাচে কানাচে। সারাদিন ধরে আবহাওয়ার এরকম দুর্দশা লেগেই থাকে, আর তারপর সবশেষে হানা দেয় সেই বিভীষিকা প্রত্যেকের বাড়িতে বাড়িতে। এক ডাকে সম্মোহন করে বের করে আনে তার শিকার, রীতিমতো পরিচিত গলার অনুকরণ করে ডাকে সে। ডাক শুনেই দূরের বাইরে পা দিলেই আর রক্ষে নেই। তার দমড়ানো মোচড়ানো রক্ত শূন্য শরীরটা পরদিন পাওয়া যায় পশ্চিমের শ্মশানের মরা ডোবায়। আমার চাকর খগেনকে তো দেখলেনি, পরশু রাতে ওর একমাত্র নাতনিটা বেরিয়ে গিয়েছিল ঘর থেকে। জামাই আত্মহত্যা করার পর থেকে মেয়ে নাতনি সর্বস্ব ছিল খগেনের। আপাতত মেয়েকে নিয়ে এসে এই বাড়িতেই থাকতে বলেছি ওকে। এভাবেই রোজ রাতে গ্রামের কোনো না কোনো বাড়িতে শোনা যাচ্ছে ওই মৃত্যুর ডাক। মানুষ ঘুমোতে পারছে না আতঙ্কে। সজাগ থাকার ফলে তারা ডাক শুনে বাইরে পা বাড়াচ্ছে না বটে, কিন্তু মানুষের বদলে তখন সেই অশুভ সত্তা বেছে নিচ্ছে গৃহস্থের পালিত অবলা পশুগুলোকে। এভাবে যে বাঁচা দুঃসহ। কমলাক্ষবাবুর কথাগুলো শুনতে শুনতে সিঁড়ির দিকে নজর যেতে দেখি সিঁড়ির বাঁকেই থমকে দাঁড়িয়ে আছে খগেন। তার হাতে ধরা ট্রেখানা কাঁপছে, বোধহয় তার কানেও পৌঁছেছে কথাগুলো। আমার সাথে চোখাচোখি হতেই সামলে নিল সে নিজেকে। টেবিলের উপর ট্রেখানা রেখে মাথা নিচু করে সে চলে গেল। আবার রূপোর কারুকার্যওয়ালা গ্লাসে সবজে রঙা শরবতের ফেনা উপচে পড়ছে। থালায় সাজিয়ে রাখা ছোট্ট গোল নাড়ুগুলোর একটাই কামড় দিতে আমি আর কিশোরী চমকে উঠলাম। কমলাক্ষবাবু বিষয়টা লক্ষ্য করলেন বোধহয়। তিনি স্বভাবসিদ্ধ ম্লান হেসে বললেন, ওগুলো নাড়ু নয় বাবারা, ওগুলো হলো আমাদের বাঁকুড়ার বিখ্যাত মেচা সন্দেশ। দেখতে নাড়ুর মতো, অথচ খেতে একেবারে নরম খোয়ার সন্দেশ। ঠাকুর মশাই, আপনি একটু। তারানাথের মুখের দিকে তাকিয়ে আমার মুখে মেচা সন্দেশের স্বাদ কেমন যেন তেঁতো হয়ে গেল হঠাৎ। তার ধীর স্বরে মন্ত্রোচ্চারণ ও হাতের গড়গড়ার ভঙ্গিমা দেখে স্পষ্ট বুঝলাম গাত্রবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার মানে কিছু একটা ঘটতে চলেছে, খুব খারাপ কিছু। একটু আগেও পরিবেশটা এতখানি থমথমে ছিল কি? যদিও কিশোরীকে দেখলাম আমলান বদনে সন্দেশের থালাটার দিকে আবার হাত বাড়াতে, আর ঠিক তখনই গিলাস থেকে কিছুটা শরবত হঠাৎ ছলকে পড়ল তার হাতের ওপর। ইস, গিলাসখানা কেঁপে উঠল না কিশোরী? ভূমিকম্প। ভূমিকম্প শুরু হবে এক্ষুনি। এই বিভূতি কিশোরী কমলকে নিয়ে তোমরা ঘরে যাও শীঘ্রই। এ অবস্থায় সিঁড়ি দিয়ে নিচে নামা আরো বিপজ্জনক। আমাদের ডেকে কমল ওই অপশক্তির রোষান হলে পড়েছে, তাই সে এবার কমলের প্রাণ নিতে চায়। শোনো বিভূতি, আমার দেওয়া মন্ত্র স্মরণ করে জপ করো। এ তোমার তন্ত্র শিক্ষার পরীক্ষা। ওই অপশক্তির মায়া জালে তুমি আবদ্ধ হয়ে পড়ো না কিছুতেই। ভয় পেও না যেন। বারান্দা জুড়ে সাজিয়ে রাখা ফুলের টবগুলো ঝনঝন শব্দে ফেটে পড়ছে এদিক ওদিকে। বারান্দার ঈশান কোণের দিকে এক পা করে এগিয়ে যাচ্ছেন তারানাথ। কাঁপতে থাকা টেবিলটাকে কোনো রকমে ধরে কিশোরী চেঁচিয়ে উঠল এবার। আর আর আপনি ঠাকুরমশাই, আপনি আসবেন না আমাদের সাথে? আপনাকে এভাবে একা রেখে আমরা কিছুতেই যাব না। না না, এই দুর্যোগে কোথায় কোথায় যাচ্ছেন আপনি? তুমি ভেবো না কিশোরী, আমায় নিয়ে ভেবো না। তোমরা তিনজনে আশ্রয় নাও কোনো একটা ঘরে। আর দেরি করো না, যাও যাও বলছি। থরথর করে কাঁপতে থাকা বিশাল বাড়িটার টানা বারান্দাটা কোনো রকমে পেরিয়ে পক্ষাঘাতগ্রস্ত কমলাক্ষবাবুর হুইল চেয়ারটাকে সাবধানে ঠেলে আমি আর কিশোরী এসে ঢুকলাম সেই প্রকাণ্ড ঘরটার ভেতরে।
হঠাৎ আসা বিপর্যয়ে কমলাক্ষবাবু আড়ষ্ট হয়ে বসে আছেন হুইল চেয়ারের হাতল দুটোকে আঁকড়ে। ঘরে দুলতে থাকা কড়ি বর্গার দিকে তাকিয়ে রয়েছেন তিনি। সুবিশাল পালঙ্কে থাকা বালিশটা দিয়ে কিশোরী কমলাক্ষবাবুর মাথাটাকে সুরক্ষিত করার চেষ্টা করে শরীরটাকে যথাসম্ভব ঝুঁকিয়ে বসতে বললেন ওনাকে। স্পষ্ট শুনতে পেলাম লম্বা লম্বা শ্বাস নিয়ে বৃদ্ধ কেবলই ইষ্টনাম জপ করে চলেছেন। আমি মনের সমস্ত শক্তি দিয়ে তারানাথের কানে বলে দেওয়া মন্ত্রের ধ্যান করতে বসতেই পরিবেশের ভয়াবহতা এক লহমায় বেড়ে গেল যেন। ঘরের ভেতরের মস্ত পালঙ্ক, চৌকি, ফুলদানি, তোরঙ্গ সবকিছু নিমেষের মধ্যে কাঁপতে কাঁপতে মেঝে থেকে একটু একটু করে ওপরে উঠে যেতে লাগলো। ভয়ে চোখ বুজে ফেলতেই স্মরণ এলো দীক্ষার সময় ঠাকুরমশাইয়ের বলে দেওয়া কয়েকটা কথা। বিভূতি, তুমি যা দেখেছ তা সত্যি নয়, এসব মিথ্যে। অপশক্তির তৈরি করা ঠুনকো মায়াকে সত্য মনে করলে মন্ত্রের ধ্যান বিফলে যায়। চোখ খোলো, চোখ খুলে তাকাও বিভূতি। দেখো দেখো, সব স্বাভাবিক। এক মনে মন্ত্রের ধ্যান করে যাও, ঠিক 108 বার ধ্যান করলেই অভীষ্ট পূরণ হবেই হবে। চোখ খুলে দেখলাম সবকিছু স্বাভাবিক। মাটির কম্পন ধীর থেকে ধীরতর হচ্ছে ক্রমশ। বুকে অসীম সাহস নিয়ে ঠিক 108 বার মন্ত্রের ধ্যান সম্পন্ন করতেই মাটির কম্পন পুরোপুরি থেমে গেল। পরিবেশ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসায় নিচে থেকে চাকর ঠাকুরেরা উদ্বিগ্ন হয়ে ঘরে এসে ঢুকলে আমি তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বললাম, আপাতত ভয় পাওয়ার কোনো কারণ নেই। অন্তত এক প্রহর এরকম কোনোরূপ বিপর্যয় হওয়ার আর সম্ভাবনা নেই। তোমরা কমলাক্ষবাবুর বিশ্রামের বন্দোবস্ত করো তাড়াতাড়ি। এই অবস্থায় এমন উত্তেজনায় ওনার স্নায়ুর উপরে বড্ড চাপ পড়েছে। না, আমি ঠিক আছি, কিন্তু বাবা বিভূতি, ঠাকুর মশাই কোথায় গেলেন? বৃদ্ধের দুর্বল কণ্ঠ কানে যেতেই ঘরের বাইরে বেরিয়ে আসলাম আমরা সকলে। খালি বারান্দার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকতে থাকতে কিশোরী কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি জানি ঠাকুরমশাইয়ের কিচ্ছু হবে না, হতেই পারে না। কি আশ্চর্য! আর তোমরা ভাবলে আমি মরে গেলাম? বলিহারি তোমাদের অবস্থা। কমলাক্ষবাবু তার চাকরকে দিয়ে নিজের শোবার ঘরের পাশের ঘরখানাই গুছিয়ে দিয়েছেন সুন্দর করে। আমার আর কিশোরীর জন্য খগেন 7 তাড়াতাড়ি পাশাপাশি আরও 2খানা ঘর গুছিয়ে দিলেও আপাতত আমরা দুজনে আছি তারানাথের বিশ্রাম কক্ষেই। বিছানায় শুয়ে থেকে কথাগুলো বলছিলেন তারানাথ। তাড়াতাড়ি উঠে বসতে গিয়ে বোধহয় ঘাড়ে খুব জোরে মোচড় খেলেন তিনি। আমি তড়িঘড়ি গিয়ে বালিশখানা গুছিয়ে দিতে দিতে তাকে বললাম, আপনি এত উত্তেজিত হবেন না ঠাকুরমশাই। নিন, এবার একটু হেলান দিয়ে বসুন দেখি। কি হে কিশোরী, পাসিং শোয়ের প্যাকেটখানা ট্রাঙ্ক থেকে বের করে আনো তো। হ্যাঁ, এই আনছি। বাপরে ঠাকুরমশাই, ওরকম পোড়ো মন্দিরের ভেতরে যে আপনাকে এমন বেহুশ অবস্থায় পাবো, আপনার একনিষ্ঠ শিষ্য বুদ্ধি বাতলে দিলে বলেই না সেখানে যেতে পারলাম আপনাকে উদ্ধার করতে। না হলে সারা বাড়ি তোলপাড় করেও আপনাকে কোথাও খুঁজে না পেয়ে আমাদের যে সে কি অবস্থা হয়েছিল যে আপনাকে কি বলবো। তা কি বুদ্ধি বাতলালে হে বিভূতি? কি করে বুঝলে যে আমি গ্রামের সীমান্তের সেই পোড়ো মন্দিরটাতেই যাব? সিগারেটে একটা আয়েসি টান দিয়ে তারানাথ বড় বড় চোখে তাকিয়ে প্রশ্ন করলেন আমায়। আমি তার পায়ের কাছটাতেই বসে বললাম, আগে কিশোরী খানিক বাড়িয়েই বলে ঠাকুরমশাই। মধুসুন্দরী দেবীর কৃপায় আপনার উদ্ধার আপনি নিজেই করতে সক্ষম, এই আমার বিশ্বাস। তবে কিনা ভূমিকম্প চলাকালীন আপনি ঈশান কোণের দিকে পা বাড়িয়েছিলেন। উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ পুজোস্থলকে নির্দেশ করে। সকালে গারোয়ান বলেছিল গ্রামের সীমান্তে থাকা এক পোড়ো মন্দিরের কথা। আজ অস্তিত্বহীন হলেও অনেককাল আগের সেই লাভাঙার খেয়াঘাটের তীরে অবস্থিত পোড়ো শিব মন্দিরের দিকেই অগ্রসর হই আমরা। মন্দিরের গর্ভগৃহের ভেতরে থাকা শিবলিঙ্গের বেদির কাছে আপনাকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখি। এখন অবধি অনেকগুলো প্রশ্ন আমার আর কিশোরীর কাছে অমীমাংসিত ঠাকুরমশাই। দয়া করে যদি বলছি, সবই বলছি। ভূমিকম্প চলাকালীন সান্নাল বাড়ি থেকে বেরিয়ে অগ্রসর হই পোড়ো শিব মন্দিরটার দিকে।
মাটির কম্পন আমাকে বরাবর ভূপতিত করতে চাইলেও আমি এগিয়েছি অগাধ মনের জোরে। আসলে মনের জোরই যদি না থাকে তাহলে তন্ত্রের জোরই বা থাকবে কেন? মন্দিরের ভগ্নপ্রায় প্রধান ফটকের সামনে আসতেই অনুভূত করলাম কম্পন ধীরে ধীরে কমে আসছে। বুঝতে পারলাম এ তোমারই তন্ত্রের প্রয়োগে সম্ভব হচ্ছে বিভূতি। কিছুটা নিশ্চিত হয়ে সেই মন্দিরের চৌকাঠ পেরোতেই কতগুলো বাঁদর ডানা ঝাপটিয়ে আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। ছিটিয়ে ছিটিয়ে থাকা পোড়ো কাঠের টুকরোগুলো থেকে যে কটু গন্ধ বের হচ্ছিল তাতে বুঝলাম ওই সমস্ত কাঠ ব্যবহৃত হয়েছে বিশেষ কোনো এক যজ্ঞে। মন্দিরের দেওয়াল থেকে পোড়া ইট সুড়কির ধুলো পায়ে মেখে খানিকটা এগিয়েই গর্ভগৃহের কাছাকাছি এসে থমকে দাঁড়িয়ে যেতে হলো আমাকে। স্থাপিত শিবলিঙ্গের পেছনের দেওয়ালে থাকা ওই মাকড়সাটাকে দেখে। মাকড়সা? মাকড়সা দেখে ভয় পেয়ে গেলেন আপনি? আর সেবার আপনার বৈঠকখানায় সিলিং থেকে একটা মাকড়সা আমার গায়ে পড়ায় আপনি হেসেছিলেন যে? তার মানে আপনিও মাকড়সাকে ভয় পান কি, তাই তো ঠাকুরমশাই? কিশোরীর বেফাঁস কথাবার্তায় তারানাথ বিরক্ত হলেন কিনা কে জানে, তবে তাকে দেখলাম পাশের গোল শ্বেতপাথরের টেবিলে রাখা তামার গ্লাস থেকে খানিকটা জল খেতে। আমি ফিসফিসিয়ে কিশোরীকে বললাম, ভায়া এখন আর আমরা গল্প শুনছি না, বুঝতেই তো পারছো বিষয়টা বেশ জটিল। ওনাকে পুরো ঘটনাটা বলতেই দাও না আগে, তারপর না হয়। ওরকম প্রমাণ আয়তনের মাকড়সা তোমরা কেন আমিও কোনোদিনও দেখিনি। এই ঘরের মেঝেটুকুও কম পড়বে সেই বিভৎস কীটের জন্যে। দেওয়ালের ভেতরে গেঁথে থাকা প্রাণীটার রোঁয়া ওঠা বিরাট পাগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে বুঝলাম প্রত্যেকটা পা একে অপরের সাথে জুড়ে আছে গোলাকৃতি কিছুর সাথে। দেওয়ালের মাঝ বরাবর রয়েছে সেটা, অল্প একটু উঠছে আর পরক্ষণেই নেমে যায়, যেন ঠিক নিঃশ্বাস নিচ্ছে দানবীয় সেই মাকড়সাটা। কৌতূহলবশত দেওয়ালটার দিকে যেই না হাত বাড়িয়েছি সাথে সাথে এই তুই কে? এলি কি করে এখানে? পিছনে ফিরে আছিস কেন? সামনে তাকা, তাকা বলছে। নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? কি এমন অনর্থ হয়েছে আমি এখানে এসেছি বলে? কর্কশ ভাষী বুড়োটে লোকটার গলায় ঝুলে থাকা কোনো এক শিশুর করটি দেখে স্পষ্টতই বুঝলাম কালো কাপড়ে সারা শরীর ঢেকে যে আমার সামনে দাঁড়িয়ে আছে সে একজন কাপালিক। ভবঘুরে যৌবনে বহু কাপালিকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে বটে, তবে এ কাপালিকের চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো বাকি সবার থেকে এ যেন ঢের বেশি হিংস্র। সেই চোখের কুচকুচে কালো মণিজোড়া এক পলকে নিরীক্ষণ করে নিল আমার আপাদমস্তক। দাঁতে দাঁত চিপে সেই কাপালিক আবারও একই রকম উত্তেজিত হয়ে বললে, তুই কে? কে তুই? ও তুই তান্ত্রিক বুঝি? বলতে পারেন লোকে তো তাই বলে। সাধারণ মানুষ হিসেবে সারাটা জীবন উৎসর্গ করেছি তন্ত্রের চর্চা করব বলে। আক্ষরিক অর্থে তান্ত্রিকই বটে। তা আপনার বুঝি এই মন্দিরেই বাস? সেসব জেনে তোর কি রে শালা? তোর কি? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরো বলছি, নয়তো নয়তো কি তাড়িয়ে দেবেন? তাই করুন তবে। রুদ্রপুরে হয়ে চলা সমস্ত দুর্ঘটনার উৎস যে এই মন্দির তা বজ্রাঘাতে হওয়ার মন্দিরের চূড়ায় ওই 3টে ফাটল দেখেই বুঝেছি। আপনি কিসের সাধনা করছেন এই মন্দিরে? ওই চিতার পোড়া কাঠে অগ্নিসংযোগ করে কাকে আহ্বান করেছেন আপনি? সে কোন শ্রেণীর পিশাচ? সেই কোন কালে এই গ্রামের খেয়াঘাটে নৌকা বেয়ে এসেছিলাম আমি। তোর তো তখন জন্মই হয়নি রে হতভাগা। আমার গুপ্ত সাধনার প্রভাবে শুকিয়ে যায় এই রুদ্রপুরের খেয়াঘাটের সবটুকু জল। ওরে আমি যে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারি রে। আর সেই আমাকে কিনা প্রশ্ন করছিস তুই? শালা পাষণ্ড তান্ত্রিক,
আমাকে কৈফিয়ত দিতে হবে তোকে, হ্যাঁ? দাঁড়া দাঁড়া, তুই দেখ দেখ তোর কি করি এবারে আমি, তুই দেখ, খালি দেখ। প্রচণ্ড রাগে এবার যেন ফেটে পড়লে সেই কাপালিক। বুঝতে পারলাম এবারে সে কোনো পদক্ষেপ নিতে চলেছে। আমিও তৎক্ষণাৎ স্তম্ভন ক্রিয়া সম্পাদন করতে পারতাম, কিন্তু তোমাদের কাছে বলতে দ্বিধা নেই আমার। এ বয়সে যেটুকু ক্ষমতা রয়েছে তা খুব একটা দরকার ছাড়া খরচ করি না, নিজের জন্য তো কখনোই নয়। অপরের হিতার্থে করব বলেই গুছিয়ে রেখেছি সেসব অপরাজেয় ক্ষমতা, যে কারণে এই বিভূতিকে প্রথমবার দেখে কিছুটা মনে বল পেয়েছিলাম। আমার ক্ষমতাগুলো তোমায় সবটা দিয়ে তবেই যাব। ওভাবে বলবেন না ঠাকুরমশাই, আমার আর কিশোরীর সামনে ও কথা নাই বা বললেন, অনুরোধ রইল। এখন বলুন, তাহলে কি ওই কাপালিকের কোনো অপতন্ত্রের আঘাতে আপনি সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন? না, কাপালিক তার জটা রাশি থেকে কয়েকটা চুল ছিঁড়ে নিজের মুখের কাছে এনে বিড়বিড় করে ঘাতক মন্ত্রের পাঠ করলেন। কিছুক্ষণ বিচলিত না হয়ে গুরু প্রদত্ত গাত্রবন্ধনের অটুট বলয়ের ওপর পূর্ণ বিশ্বাস রেখে ঠায় দাঁড়িয়ে রইলাম। সেই ছিন্ন কেশ রাশি এক বিষধর সাপের রূপ নিয়ে কিলবিলিয়ে আমায় দংশন করতে উদ্যত হতেই আমার গায়ে লেগে সেই সাপের বিষ দাঁত ভেঙে চৌচির হয়ে ছড়িয়ে পড়ল চারিদিকে। ও, তুই গাত্রবন্ধন করে এসেছিস এই মন্দিরে, হ্যাঁ? তুই কি ভাবলি তোর তুচ্ছ ক্ষমতাকে আমি ভয় পেয়ে যাব? ওরে, কাউকে ভয় পায় না রে শর্মা। স্বয়ং দেবাদিদেব আমার সামনে আবির্ভূত হয়ে বর দিয়েছেন আমায়। ওরে পাষণ্ড, তুই জানতে চাইছিলি না কোন শ্রেণীর পিশাচকে সিদ্ধ করেছি আমি, হ্যাঁ? ওরে, তোদের মতন তুচ্ছ তান্ত্রিকদের কাছে সেই পিশাচ ধরা ছোঁয়ারও বাইরে। হ্যাঁ হ্যাঁ, ধরা ছোঁয়ার একদম বাইরে। এই মূর্খ, তুই ডাকের নাম শুনেছিস? হ্যাঁ, জানিস ডাকে? শুনেছিস কোনোদিন ডাকের নাম? দাঁড়া দাঁড়া, ডাক, এই ডাক, ডাক রে। ওরে, আর কতক্ষণ ঘুমাবি? ওঠ, ওঠে ওঠ। ওরে, শিকার যে নিজেই ধরা দিয়েছে রে। ওঠ ওঠ বাবা, ওঠ। স্বীকার করতে পারি, আমি কাপালিকের হিস হিসিয়ে বলা শেষ কথাগুলো শুনে ভয় পেয়েছিলাম। মনের জোর নিমেষে তলানিতে এসে ঠেকেছিল আমার। হয়তো সেই কাপালিককে প্রত্যুত্তর দেওয়ার চেষ্টাও করেছিলাম, কিন্তু পারলাম না। আমার ইন্দ্রিয় ততক্ষণে আমার সতর্ক করে দিয়েছে যে বিপদের ছায়া আমার ঠিক পেছনেই জমাট বাঁধছে। পেছনে থাকা দেওয়াল থেকে সরসর করে কিছু একটা আওয়াজ হতেই ঘুরে দাঁড়াই আর দেখি সেই ভয়ঙ্কর দর্শন মাকড়সাটা আর দেওয়ালে নেই। সেটা নেমে এসেছে মেঝের ওপর। নিজের গোলাকৃতি মাথাটা সেটা তুলছে একটু একটু করে। নিরেট মাথার ওপর সারিবদ্ধ হয়ে আছে চারটে পাকানো শিং। মরা দু চোখের এক একটায় ছুঁটে বেড়াচ্ছে দুই জোড়া করে মণি। ছুঁচলো দাঁতের ফলাগুলোয় গালচে ঠোঁট জোড়া জায়গায় জায়গায় কেটে গেছে সেই পিশাচের বিভৎস মুখমণ্ডলে। এতক্ষণ যে 8টা পা দেখে মাকড়সাটার কথা মনে হচ্ছিল, সেই পাগুলো এবার ভাগাভাগি হয়ে গেল মুহূর্তেই। 4টে পায়ে ভর দিয়ে আমার মুখোমুখি দাঁড়াচ্ছে এবারে সেই শরীরটা। বাকি 4টে হাতে নিজেরই মাথার 4টে শিংকে মট মট করে ভেঙে তাকালে সেই পিশাচ আমার দিকে। কুটিল হেসে সেই কাপালিক বললে, ডাক, শেষ কর, শেষ কর ওই তান্ত্রিককে। ওরে, তুই যে ডাক, তুই যে মহাকালের অনুচর রে। এই গাত্রবন্ধনে তোর কি এসে যায়? শিগগিরই খতম করো ইতরটাকে।
বেটা বেটা আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। উপড়ে ফেল ওটাকে, কেটে ফেলে দে, শুষে নে ওর দেহের রক্ত। আর আর ছিবড়ে করে ফেলে দিয়ে আসবি শ্মশানের ওই ডোবায়। ডাক, মারণ ডাক ছাড়, তুই তোর মারণ ডাক ছেড়ে লাফে পড় ওই তান্ত্রিক বেটার বুকের ওপর। দে, ডাক দে, দে দে তোর মরণ ডাক দে। কাপালিকের কথা শেষ হতেই সেই ডাক পিশাচ তীব্র জিঘাংসায় ডেকে উঠল। মারণ ডাকি বটে। কান আর মাথা কেঁপে উঠল আমার একেবারে। ডাকের গর্জনের তীব্রতা আমি নিতে পারলাম না, গর্ভগৃহের বেদির ওপরেই পড়ে গেলাম। চারখানা পা এগিয়ে পিছিয়ে এক মোক্ষম লাভ দেওয়ার জন্যে শিবের অনুচর ডাক ততক্ষণে প্রস্তুত, তবুও শেষ রক্ষা হলো। নিয়তির নিয়মকে মেনে নিয়ে আত্মসমর্পণ করলাম মহাকালেরই কাছে। বেদির ওপর থাকা শিবলিঙ্গ স্পর্শ করতেই দেখলাম তার পাশের সেই ত্রিশূল কোনো অদৃশ্য শক্তির সাহচর্যে শূন্যে উঠে গেল। শিবলিঙ্গের কাছে আত্মসমর্পিত আমার মাথার ওপর শূন্যে ভাসমান সেই ত্রিশূল তীব্র বেগে এগিয়ে গেল ডাকের দিকে। ডাকের মাথায় এফোঁড় ওফোঁড় করে সেই ত্রিশূল দেওয়ালে গেঁথে দিল সেই ভয়ঙ্কর পিশাচকে। ওই দৃশ্য প্রত্যক্ষ করে আমি আমার সমস্ত ইন্দ্রিয় শক্তি হারিয়ে ফেলার আগে কাপালিকের শেষ কথাটা শুনতে পাই। কথাগুলো এখনো আমার কানে বেজে চলেছে। আচ্ছা, ঠিক আছে, কাল শুক্ল চতুর্দশী, চন্দ্রালোকে জাগিয়ে তুলব ডাকের পিশাচ শক্তি। ওই ত্রিশূলের ফলাকা ভেঙে খান খান করে দেবো আমি। উজাড় হয়ে যাবে এই গ্রাম। দেখবি তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকবি কিরাম করে উজাড় করে দিই তোর চোখের সামনে এই গ্রামকে। শ্মশানের নিস্তব্ধতা ছড়িয়ে যাবে চারিদিকে। তুই বেটা পাষণ্ড তান্ত্রিক কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না, কিচ্ছু না। ঘরের পিন পড়া নিস্তব্ধতা কেটে গেল হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে। পর্দার আড়ালে কাঁসার থালা হাতে দাঁড়িয়ে থাকা খগেন চাপা স্বরে বললেন, হ্যাঁ, এই আসতে পারি বাবু? খগেনের সাথে সাথে ঘরের ভেতরে ঢুকলে আরও দুজন ছোকরা চাকর। তড়িঘড়ি মার্বেলের মসৃণ মেঝের ওপর চৌকিগুলো পেতে আসন বিছিয়ে দিলে তারা। তারানাথ খগেনের উদ্দেশ্যে বললেন, কমল এখন কিছুটা ধাতস্থ হয়েছে তো? রাতে কিছু খেয়েছে তো সে? আগে বাবা ঠাকুর, আপনি আসার পর থেকেই উনি কিছুটা নিস্তেজ হয়েছেন। আর রাত্রিরে কর্তা তেমন কিছু আহার করেননি। এখন কর্তা বিশ্রাম নিয়েছেন। কেন বাবা ঠাকুর, ওনার সাথে কোনো কথা ছিল বুঝি? কথা আছে বই কি, তবে তা বলার সময় এখন নয়, কাল সকালে। এখন তোমরাও এসো, আজ রাতে আর কোনো উপদ্রব হবে না বোধ করি। কিছু লাগলে ডাক দেবেন বাবু। ওই ওই তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? খেতে বসবেন তো ওনারা। আয় আয় আয়, আমার সাথে আয়। ব্যস্ত সমস্ত হয়ে বেরিয়ে গেল খগেন বাকি দুই চাকরদের নিয়ে। আসনে বসে চকচকে কাঁসার থালার ওপর থেকে কলাপাতার আচ্ছাদন সরাতে আমি আর কিশোরী তো একেবারে চমকে উঠেছিলাম। আমাদের শহুরে জীবনযাত্রায় এরকম আয়োজন প্রায় বিয়েবাড়ির ভোজের সমতুল্য। সুগন্ধি চালের গরম ভাত, গোল গোল বেগুন ভাজার ওপর পোস্তদানা ছিটিয়ে রাখা হয়েছে সোনালি মুগের ডালের ঢেউ খেলানো বাটিটার পাশে। সরেশ ছানার কালিয়ার পাশে থাকা চওড়া রেকাবির প্রমাণ সাইজের কই মাছের ওপর গড়িয়ে পড়া তেল থেকে কাঁচা লঙ্কা ঝাঁঝালো গন্ধ চোখে জল এনে দিল একেবারে। শেষ পাতে আমসত্ত্বের চাটনির পর রস কদম্বের স্বাদ নিতে নিতে তারানাথ বললেন, আপ্যায়নের ত্রুটি রাখিনি বলতে হবে। ওহে বিভূতি, আমার তোমার কাছে একখানা প্রশ্ন ছিল। কি প্রশ্ন ঠাকুর মশাই? বৌমাকে তুমি ঠিক কতখানি ভয় পাও বিভূতি? থালা আঁচিয়ে গ্লাস থেকে সামান্য জল ঢেলেছিলাম গলায়। তারানাথের প্রশ্নটা শুনে জোর বিষম খেয়ে গেলাম। কিশোরী বরাবর একটু ধীরে সুস্থেই খায়।
কইয়ের কাঁটা বাঁচতে বাঁচতে আর চোখে আমার দিকে তাকালো সে। বেশ বুঝতে পারলাম, রসে টইটম্বুর রস কদম্বের স্বাদে তারানাথের ঈষৎ রসিকতা করবার ইচ্ছে জেগে উঠেছে হঠাৎ। যদিও পরক্ষণেই তিনি আবার বললেন, কি হে, বৌমার কথা অমান্য করো বুঝি? কি যে বলেন ঠাকুরমশাই, সেই সাধ্য কি আর আমার আছে? আর আপনি তো বলেইছেন, স্বামীরা স্ত্রীকে ভয় পেলেই নাকি সংসারের সুখ দীর্ঘস্থায়ী হয়। ওটা ভয় পাই বই কি, সব কথা শুনে চলি, কিন্তু হঠাৎ এই কথা কেন ঠাকুরমশাই? ভালো, বেশ ভালো। ডাকো তাহলে ডাকিনীর কথা নিশ্চয়ই শুনবে। তার মানে একমাত্র ডাকিনী পারে ডাককে নিয়ন্ত্রণ করতে। তবে কি এবারে ডাকিনী সাধনা করবেন আপনি? না, সেই ক্ষমতা এখন আর নেই আমার কাছে। যে এই সাধনার শক্তি আমায় দিয়েছিলে, সেই বলেছিলে বেশি দিন আমিও শক্তি রাখতেও পারবো না। প্রকৃতির এই সমস্ত শক্তিদের বিষয়ে এককালে তার কাছের থেকে বিশদে জেনেছিলাম। তার সাহচর্যে কয়েক মুহূর্তের জন্য হলেও এই অভাগা দর্শন পেয়েছিল স্বয়ং মহাভৈরবী মহাডামরীর। ঠাকুরমশাই, মানে আপনি কি মাতু পাগলির কথা বলছেন? মা বলে ডেকেছিলাম যে তাকে। হোকগে পাগলি, হোকগে খেপি, ভয়ের চোটেই তো আর ফিরিনি কোনোদিনও তার ডেরায়। একটিবার ডেকে দেখবক্ষণ, যদি পাগলি সাড়া দেয়। আরে আমি তো এতদিন ভেবেছিলাম ওসব মাতু পাগলি টাগলি নিতান্তই গপ্প। তবে যাই বলো না ভায়া, রাত্রিবেলা শ্মশানের এমন পরিবেশ কোনোদিন দেখিনি। ভীষণ রোমহর্ষক, তাই না? রাত্রি 3 প্রহরে কাউকেই না জানিয়ে আমরা 3 জনে বেরিয়ে পড়েছি সান্নাল বাড়ি থেকে। শ্মশানের বুকের ওপর বসে আছি আমরা তারানাথের পাশেই। ঝিঁঝির একটানা ডাক উপেক্ষা করে চোখ বুজে ধ্যান করে চলেছি এক মনে। ওদিকে তারানাথ কোনো এক গুচ্ছ মন্ত্রে ডেকে চলেছে তার যৌবনকালে দেখা হওয়া সেই ভয়ঙ্করী সাধিকাকে। চঞ্চল কিশোরীকে একটু আস্তে কথা বলতে ইশারা করতে যাব, হঠাৎ কানে এলো কাঠ পোড়ার শব্দ। পটপট করে কাঠ পুড়তে শুরু হয়েছে কোথাও হঠাৎ। চোখ খুললাম বাধ্য হয়ে, কিন্তু এদিক ওদিক তাকিয়ে কোথাও কোনো কাঠের স্তূপ আমার চোখে পড়ল না। ফের ধ্যানে মগ্ন হই। কিছুক্ষণ পর কাঠ পোড়ার আওয়াজ বন্ধ হয়ে শুরু হলো হঠাৎ বৃষ্টি। ঝমঝমিয়ে বৃষ্টির আওয়াজ পাচ্ছি বটে, অথচ বৃষ্টির জলে গা ভিজছে না কেন? কৌতূহলে চোখ খুলে তাকাতেই ভারী অবাক হলাম আমি। কোথায় বৃষ্টি? খাঁকা করা এমন শ্মশানের মাথায় বিরাজ করছে পরিষ্কার মেঘহীন আকাশ, অথচ ঝমঝমিয়ে বৃষ্টির আওয়াজটা আমার কানে আসছে স্পষ্ট। তারানাথ হয়তো আমার মন পড়েই ফিসফিসিয়ে বললেন, বিচলিত হইও না, এটা শ্মশান। বিভিন্ন জনির প্রেতেদের আনাগোনা হয় এখানে। নিজেদের অস্তিত্ব বোঝাতেই তারা এসব করে থাকে, বুঝলে? আগে ঠাকুরমশাই বুঝলাম। মুখে বুঝলাম বললেও পরিবেশের ভয়াবহতা কেমন যেন অস্বস্তিকর হয়ে উঠেছে ধীরে ধীরে আমার কাছে। তবে এর থেকেও আরও ভয়াবহ কিছু দেখার যথেষ্ট বাকি ছিল আমার। তারানাথের হাতে দেওয়া গণ্ডির ভেতরে বসে চোখ বুজি ফের, আর ঠিক তখনই আকাশ বাতাস কাঁপিয়ে কোথাও একটা শিয়াল ডেকে উঠল। আওয়াজের তীব্র সুর বুঝিয়ে দেয় যে বেশ কাছেই আছে সেই রাতচড়া প্রাণীটা। মনে জোর এনে চোখ খুলিনি আর আমি। কে জানে এও কোনো ভ্রম কিনা। তবে বারে বারে নাকে এসে ঠেকতে লাগলো একটা বুনো গন্ধ। গণ্ডির চারিপাশে আমাদের 3 জন ছাড়াও আরও কোনো কিছুর অস্তিত্ব পাচ্ছি যেন। কোনো বন্য প্রাণী কি? শিয়াল এসেছে ঠাকুরমশাই। কিশোরীরা আর্তনাদে চোখ খুলে সামনে তাকাতেই দেখি সত্যিই একটা শিয়াল দাঁড়িয়ে আছে আমাদের সামনে। আকারে সামান্য ছোট, গায়ে সোনালি লোম ও সরু চোয়ালের হিংস্র গড়ন দেখে বুঝলাম এ কোনো শিয়াল নয়, শিয়ালিনী। কিশোরী ততক্ষণে ভয়ের চোটে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। তার 2 পা ঠকঠক করে কাঁপছে।
শিয়ালিনী এবার তার সামনের এক পায়ের থাবা বাড়িয়ে অবলীলায় গণ্ডি টপকে একেবারে তারানাথের মুখোমুখি এসে বসে পড়তেই তারানাথ চোখ খুলে আবেগপ্রবণ গলায় বললেন, মা, মা তুমি এলে? ওলুপ পে কোথাকার, সঙ্গে এই ছোকরা দুজন কে রে? চেলা বুঝি? শিয়ালিনীর গলা থেকে বেরিয়ে আসা খ্যানখ্যানে নারীকণ্ঠ কানের পর্দা কাঁপিয়ে দিল একেবারে। জল জলে চোখে আমাদের দিকে তাকালে শিয়ালিনীর রূপে আসা সাধিকা মাতু বাকলি। চেলাই বটে। তা মা, কেমন আছো তুমি? ওকে, আছি ভালোই। আট পেরিয়েছিলাম ডাকিনীদের নিয়ে শ্মশানে শ্মশানে একটু চড়ে আসতে, হঠাৎ একটা বুড়োর গলা ভেসে এলো কানে। সে কোন ছোকরা বয়সে এসেছিলিস তুই আমার ডেরায়? এখন যে অনেক ফুরিয়ে গিয়েছিস রে হতভাগা। গলা কি আর এক থাকে? তাও ইন্দ্রিয় বলে দেখা পেলাম তোর, দেখে গা পিত্তি চলে গিয়েছিল একেবারে। তবু তুই যে মধুসুন্দরীর আশীর্বাদ ধন্য, তাই ছুটে এলাম তোর কাছে। তা আমি কেমন আছি এটা জিজ্ঞেস করতে আমায় ডাকছিলিস তুই? হ্যাঁ, কি রে নচ্ছার, মতলবখানা কি বল? ডাকলি কেন আমায়? তারানাথের বলা গল্পে মাতু পাগলির অশ্লীল গালিগালাজের কথা শুনেছি বটে, তবে তা বাস্তবে শুনে রীতিমতো গায়ে কাটা দিয়ে উঠেছিল। কিশোরী অনেক আগেই আসনে বসে পড়েছে ফের। বড় বড় চোখে সেও শুনছে তারানাথ ও মাতু পাগলির কথোপকথন। তোমার আর কি অজানা আছে মা কিছু? বুড়ো ছেলেটার উপর কৃপা করলে না হয় একটু। ডাক পিশাচ এসেছে এই গাঁয়ে, ডাক সিদ্ধ কাপালিকের ক্ষমতা তোর থেকে অনেক বেশি। তবে নিহাত বুদ্ধিনাশের ফলেই মহাদেবের কাছ থেকে অমরত্বের বন্যা চেয়ে তার খাস অনুচরকে চেয়ে ফেলেছে সে। তাই শক্তি নয়, এখন বুদ্ধির কদর বেশি। তা কিছু বুদ্ধি ফিরেছিস কি, নাকি সেটাও এই আমাকেই করতে হবে রে পোড়ামুখ? মহাকালের পাশে থাকেন ডাক, আর তেমনি মহাকালীর পাশে থাকেন ডাকিনী। কাঁটা দিয়েই যদি কাঁটা তোলা যায়। বেড়ে বুদ্ধি ফেলেছিস দেখছি। হায় রে আপদ, বাজে রিপুর নেশায় না ডুবলে আজ ক্ষমতাগুলো থাকতো তোর সাথে। সে যা কি, এখন বলতো বেটা তোর চাইটা কি? মাগো, সাধনা করে ডাকিনী জাগাতে এই বয়সে আর পারবো না। ওরা তো তোমার কথা শুনে, তুমি পারবে না মা। আমার নিজের জন্য তো বলছি না, এই রুদ্রপুর গ্রামের রক্ষার্থে তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। তাও কি ফিরিয়ে দেবে মা? মরণ চোখের জলে ফোলানোর চেষ্টা করছিস? কাকে না আমার? তোর পেটের কথা আগে থেকেই জানি রে। পেছন ফিরে তাকা না, তাকা তাকা তাকা। সাধিকার কথা শুনে ঘাড় ঘুরিয়ে তিনজনেই তাকালাম পেছন দিকে। গণ্ডির বাইরে আমাদের ঠিক পেছনে সারিবদ্ধভাবে বসে আছে কিছু মিশমিশে কালো নারী মূর্তি। তাদের মাথা থেকে বেরিয়ে আসা ঘন কেশ রাশি আবৃত করেছে তাদের শরীরের বিভিন্ন ভাঁজ। বস্ত্রহীন সারা শরীর ঢেকে রয়েছে নর কঙ্কালের অলঙ্কারে। মণিহীন সাদা চোখগুলো বুঝি গিলে খেতে আসবে আমাদের এখনই। সর্বনাশা ডাকিনীদের দেখতে দেখতে হৃৎপিণ্ডের ধুকপুকানি আরো বেড়ে গেল মাতু পাগলির বিভৎস অট্টহাস্যে। তার সাথে সাথেই খিলখিলিয়ে হেসে উঠলে সেই ডাকিনীর দল। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এসবই ভেলকি। পাগলি ভেলকি দেখিয়ে মজা নেয় বলেছিলাম না? তবে আমার 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 শরীর ছেড়ে দিচ্ছে, মাথাটা মাথাটা বনবন করে ঘুরছে। জড়ানো গলায় কথাটা বলতে বলতেই আমার পাঞ্জাবির আস্তিন ধরে ফেলে কিশোরী। দাঁতে দাঁত লেগে ওর সঙ্গীন অবস্থা দেখে তারানাথ এবারে একখানা হুঙ্কার দিলে। মাগো, ভেলকি দেখানোর সময় এটা নয়।
এতজন ডাকিনীর মধ্যে আসল ডাকিনীকে চিনব কি করে? পূবের আকাশ ফর্সা হয়ে এসেছে, আমাদের হাতে সময় যে বড় কম। ঘাটের মোড়া চেঁচাচ্ছে দেখো, বলি চোখে নেবা হয়েছে নাকি রে? যে দেখ ওখানে কে বসে আছে দেখ। বেহুঁশ কিশোরীর মাথা আগলে ফের তাকিয়ে দেখলাম পেছনে। সেদিকে তাকিয়ে হতভম্ব হয়ে তারানাথের দিকে তাকাই আমি। তারানাথও স্তব্ধ হয়ে দেখছেন সামনে ঘটে চলা এক অভূতপূর্ব দৃশ্য। শিয়ালিনী রূপী মাতু পাগলি বসে আছেন সেই হাজার হাজার ডাকিনীদের মাঝখানে, আর এক এক করে প্রত্যেকজন করাল ডাকিনী প্রবেশ করছে ধারালো দাঁতের পাটির মধ্যে দিয়ে সেই শিয়ালিনীর মুখের ভেতর। সর্বশেষ ডাকিনীটিকে গলদ্ধকরণ করে এবারে নিজের আসল রূপে ফিরে এলেন সাধিকা মাতু পাগলি। অবিন্যস্ত বেশে পাগলি সাধিকার ঠোঁটের কোণায় লেগে রয়েছে এক টুকরো হাসি। কিছুটা মায়া যেন লুকিয়ে আছে সেই হাসিতে। তারানাথের মাথায় হাত রেখে সে বলে ওঠে, ভেলকি নয় রে হতভাগা, যা দেখছিস সব সত্যি। এবার ভেলকি দেখার পালা ওই কাপালিকের। তুই বরং তোর ওই দুর্বল চেলাটাকে সুস্থ করে তোল। কাদেরকে যে চেলা জুটিয়েছিস কে জানে, যত সব অলপে মুখ পোড়ার দল। ঝোড়ো হাওয়া স্রোত বেশ বুঝিয়ে দেয় আজ রাতে ঝড় উঠবেই। গত রাতের ভয়াবহ অভিজ্ঞতা এখনো যেন শিহরণ দিচ্ছে আমায়। কিশোরী যদিও জ্ঞান হারিয়ে ফেলেছিল, তবুও তারানাথের মন্ত্রপুত জলের ছোঁয়ায় এখন সে অনেকটাই সুস্থ। বরং শেষ অবধি সবটা না দেখতে পেরে সে আক্ষেপ করছে খুব। গাত্রবন্ধনের জপ শেষ করে মেঝে থেকে উঠে দাঁড়ালেন তারানাথ। টানা বারান্দাটায় গম্ভীর স্বরে পায়চারি করতে করতে বললেন, তাহলে কোমল, যেমনটা বলেছিলাম সমস্ত সামগ্রী জোগাড়ের ব্যবস্থা করেছ তো? নিঃসন্দেহে ঠাকুর মশাই, সকালে ঠিক যেমনটা বলেছিলেন ফর্দ মিলিয়ে সব সামগ্রী আনিয়ে ঠাকুর ঘরে রাখতে বলেছি। ওহে বিভূতি, কিশোরী, তোমরা দুজনে মিলে গিয়ে সামগ্রীগুলো গুছিয়ে নাও। হাওয়ার বেগ বেড়েই চলেছে ক্রমশ। কাপালিকের রোষ প্রকৃতির ওপর ধীরে ধীরে নিজের প্রভাব বিস্তার করছে। মন্দিরের উদ্দেশ্যে আমাদের বেরোতে হবে যে এখনই, আর দেরি করা বোধহয় ঠিক হবে না। হ্যাঁ আগে ঠাকুরমশাই, এক্ষুনি যাচ্ছি। এই চলো ভাইয়া, সব গুছিয়ে নিয়ে গিয়ে। ঠাকুর ঘরের সিংহাসনের পাশেই রাখা আছে সমস্ত সামগ্রী। কাগজের মোড়ক থেকে পেতলের পঞ্চপ্রদীপটা বের করতেই খেয়াল হলো প্রদীপ জ্বালতে সলতেগুলো পাকানো হয়নি। খানিকটা তুলো হাতে নিয়ে কিশোরীর দিকে এগিয়ে দিয়ে বললাম, শোনো ভাইয়া, এই সলতেগুলো বানিয়ে নিতে হবে তো এই বেলা, না হলে পুজোর সময় এসব কাজে সময় নষ্ট হবে। চলো তো সলতেগুলো পাকিয়ে ফেলে দুজন মিলে। ঠিকই বলেছ, তুলোটুকু আমাকেই দিয়ে দাও। তুমি বরং ওই যজ্ঞ সামগ্রীর ঝুড়িখানা গুছিয়ে ফেলো, আমি ওসবের অত ভালো বুঝদার নই। পঞ্চগব্যের উপাদানগুলো যত্ন সহকারে ঝুড়িতে রাখছি। হঠাৎ কোথাও খুব জোরে কড়কড় করে বাজ পড়ল। ঝমঝমিয়ে বৃষ্টি নামার আওয়াজের সাথে সাথেই কানে এলো এক অচেনা পুরুষ কণ্ঠ। বাবা আমি এসেছি। বাবা, তোমার বড় ছেলে এসেছে। বাবা। কমলাক্ষবাবুর বড় ছেলে এসেছে? যতদূর জানি সে বিদেশে গিয়ে আর ফেরেনি এদেশে। হ্যাঁ, কমলাক্ষবাবুই তো বলেছিলেন যে তার যাবতীয় দায়িত্ব এখন পালন করে তার ছোট ছেলে বাঁদল। তবে বেশি না ভেবে হাতের কাজ গুছিয়ে দোতলায় ওঠা সিঁড়িতে পা বাড়াই আমি আর কিশোরী। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই শুনতে পেলাম তারানাথের গলা। আহা কোমল, বোঝার চেষ্টা করো তুমি। ও তোমার বড় ছেলে নয়, এ একটা পিশাচ। ডাক পিশাচ আজ হানা দিয়েছে তোমার বাড়িতে। একটু বোঝার চেষ্টা করো কমল। আমার ছেলেটা বাইরে বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে ঠাকুর মশাই। ওরে ও খগেন, এই বড় খোকা এসেছে রে, বড় খোকা এসেছে, তোর খুলে দে। আগে আগে এই যাচ্ছি কথা। তুমি কোথাও যাবে না খগেন, দাঁড়িয়ে থাকো এখানে। আমার কথা একটু বোঝার চেষ্টা করো কমল, ও তোমার বড় ছেলে নয়। চূড়ান্ত বিবাদের মধ্যেও মধ্যস্থতা করতে চাইছেন তারানাথ।
বারান্দার রেলিংয়ের সামনে দাঁড়িয়ে তাকালাম সান্নাল বাড়ির সিংহদুয়ারের দিকে। প্রবল কড়াঘাতের আওয়াজ হয়ে চলেছে ফটকের ওপর। বৃষ্টির ঝাপটা এসে লাগছে আমার চোখে মুখে। তারানাথ আমার সামনে এসে প্রশ্ন করলেন, আমাদের খিড়কির দৌড় দিয়ে বেরোতে হবে। তুমি তৈরি তো বিভূতি? তৈরি ঠাকুরমশাই, যোগ্য সামগ্রীও সব প্রস্তুত। স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ রাখো কিশোরী, স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ হারিও না। চলো বেরোনো যাক। তিনজনে জোট বেঁধে এগোতেই শুনতে পেলাম সান্নাল বাড়ির সিংহদুয়ারের ওপার থেকে আসা এক নারীর খলখলে হর্ষধ্বনি। আমাদের তিনজনেরই ব্যাপারটা বুঝতে কিছুমাত্র অসুবিধা হলো না। তারানাথকে মুচকি হেসে বলতে শুনলাম, পাগলির ভেলকি বাজি শুরু হলো তবে। ডাক ডাক রে ডাক। ডাকিনি তুই? হ্যাঁ, ডাকিনি। শোন, তোর সাথে কথা আছে। আরে তুমি শিবের অনুচর, এই কাপালিকের কাছে দাসখত লিখেছিস কি করতে? আমি দাসখত লিখিয়াছি। বেটা শয়তান কাপালিক আমার প্রভুকে তুষ্ট করে মিথ্যে আত্মহত্যার হুমকি দিয়ে আদায় করেছে আমায়। ইচ্ছে করে ওই কাপালিককে গিয়ে খাই। তাই কর, নে গিলে ফেল, নয়তো ডুবিয়ে দিয়ে আয় ওই শ্মশানের পচা ডোবায়। কি বলছিস তুই এসব? এরকমটা করলে আমি যে প্রভুহীন হয়ে যাব রে। তখন তখন খেয়ে পড়ে বাঁচবো কি করে? হ্যাঁ, বল। আমার কথা শোন, ডাক, আমার কথা শোন। ত্রিশূলে লেগে মাথার ক্ষত সারিনি এখনো দেখছি। নিজের ভালো চাস তো ওই কাপালিককেই কি লেখা, নইলে সারা জীবন দাস হয়ে থেকে যাবি তার। কিরে, কথা শুনবি তো আমার? হ্যাঁ, তারপর আমি মুক্তি পাবো তো? কিরে ডাইনি, বল আমায়, ফিরে যেতে পারবো তো আমার প্রভুর কাছে? আমি যে মহাকালের অনুচর। চিন্তা করিস নে, সেই ব্যবস্থার প্রস্তুতি আশা করি শুরু হয়ে গেছে। যজ্ঞকুণ্ডের ভেতর কাঠের টুকরোগুলোকে সাজিয়ে ফেলেছি ততক্ষণে। বৃষ্টির তোড় খানিক কমে আসায় কিছুটা নিশ্চিন্ত হয়েছেন তারানাথ। শ্বেত চন্দনের প্রলেপে এক মনে শিবলিঙ্গে শৃঙ্গার করে চলেছে কিশোরী। তারানাথ কিশোরীর কাঁধে হাত রেখে বললেন, অপূর্ব অপূর্ব শৃঙ্গার করেছ কিশোরী। তন্ত্রশাস্ত্রে শিব একজন আদি যোগী। পরম তপস্বী শিব চন্দনের প্রলেপে শীতল হয়। আজ এখানে যে সাধনা হতে চলেছে। কি সাধনা হতে চলেছে এখানে? তোর তো সাহস কম নয় রে হতভাগা। দল বল নিয়ে এবারে ঢুকে পড়েছিস আমার ডেরায়। কি সাধনা করবি বলে? হ্যাঁ, মানে কিসের সাধনা করবি তুই? হ্যাঁ, পঞ্চাক্ষরী শিব মন্ত্রের সাধনা। রক্তচন্দনের গাঢ় প্রলেপের ত্রিপুণ্ড ত্রিলক কপালে এঁকে কথাটা দৃঢ় কণ্ঠে বললেন তারানাথ। যে কথা শুনে এক মুহূর্তেই কাপালিকের মুখাবয়বে থাকা দম্ভ উবে গেল যেন কোথাও। গলা খাঁকার দিয়ে তিনি ঠোক গিলে বললেন, তোর ক্ষমতা আছে ওই পঞ্চাক্ষরী মন্ত্র উচ্চারণ করার? আছে ক্ষমতা তোর? হ্যাঁ, ক্ষমতা? মহাকালের মন্ত্র উচ্চারণ করতে ক্ষমতা নয়, ভক্তি লাগে, যা আমার আছে। আর হ্যাঁ, শুধু আমার নয়, আপনারও আছে, কিন্তু আপনার ভক্তি হারিয়ে গেছে ক্ষমতার লোভে। লোভ নামক রিপুর কবলে পড়ে গেছেন আপনি। সময় আছে, ওই রিপুর কবল থেকে বেরিয়ে আসতে পারেন আপনি, এখনো আসবেন। তারানাথ হাত বাড়িয়ে দিলেন সেই কুটিল কাপালিকের দিকে। তারানাথের হাতের তালুর দিকে তাকিয়ে কাপালিকের চোখ জোড়া জ্বলে উঠল যেন।
তীব্র আস্ফালনে মত্ত হয়ে গেল সে। পাষণ্ড তান্ত্রিক, তুই আমায় সাধনা শেখাতে এসেছিস? তোর আর তোর চেলাদের সর্বনাশ করবো আজ আমি। মরবার জন্য প্রস্তুত হ তোরা, মরবার জন্য প্রস্তুত হ। স্বয়ং শিবের অনুচর ডাক পিশাচ এখন আমার দাস। হয়তো সে আসছে, হয়তো আসছে। পোড়া শিব মন্দিরের প্রশস্ত উঠোনের দিকে ধেয়ে আসছে কেউ। ডাক পিশাচের বর্ণনা তারানাথের মুখে শুনে যতটা সাংঘাতিক তাকে মনে হয়েছিল, বাস্তবে সেই পরাশক্তির রূপ আরো নিদারুণ ও অসহনীয়। গর্ভগৃহের চৌকাঠ কেঁপে কেঁপে উঠছে সেই পিশাচের মারণ ডাকে। তবে কাপালিকের আস্ফালন থমকে যায় অন্য কাউকে দেখে। ডাক পিশাচের পাশে সমান ক্ষিপ্রতা নিয়ে এগিয়ে আসার ডাকিনীকে দেখে। ঠিক এই সময় দেবাদিদেবের পবিত্র লিঙ্গের সামনে যজ্ঞকুণ্ডে ঘৃতাহুতি দিয়ে গমগমে কণ্ঠস্বরে শিবের পঞ্চাক্ষরী মন্ত্র উচ্চারণ করলেন তিনি। নমঃ শিবায়। এই 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 তুই সঙ্গে কাকে এনেছিস? কাকে এনেছিস তুই? যে ডাকিনি, কোত্থেকে একে নিয়ে এসেছিস তুই? বল বল, কোত্থেকে নিয়ে এসেছিস? ওম নমঃ শিবায়। ফের ঘৃতাহুতি দিয়ে তারানাথ উচ্চারণ করলেন শিবের সেই বিশেষ মন্ত্র। মন্ত্রের 5টি অক্ষরে প্রকৃতির পঞ্চতত্ত্ব অন্য মাত্রা পেল যেন। যজ্ঞকুণ্ডের আগুনের লকলকে শিখা গর্ভগৃহের শীর্ষস্থান ছুঁতেই আকাশ কাঁপিয়ে পরপর 3টে বাজ পড়ে প্রবল বৃষ্টি শুরু হলো। শোঁ শোঁ করে বইতে থাকা হাওয়া ঘূর্ণিঝড়ের আকার নিচ্ছে একটু একটু করে। মন্দির প্রাঙ্গণের মাটি কাঁপিয়ে মারণ লাভ দিল এবারে ডাক পিশাচ। দুষ্ট কাপালিককে নিজের করাল দংশনে সংহার করতেই তারানাথের নির্দেশে তুলে নিলাম প্রজ্বলিত পঞ্চপ্রদীপ। কিশোরীর হাতের ডমরু ডমডম নাদের মধ্যে দিয়ে তারানাথ উচ্চস্বরে আবাহন করে চলেছেন মহাকালকে। যজ্ঞের কুণ্ডলীকৃত ধোঁয়ায় নিজের প্রভুর কাছে নতমস্তক হয়ে পুনরাগমন করলেন ডাকের পৈশাচিক অবয়ব। ওম নমঃ শিবায়। মন্দিরের সংস্কার কার্য শেষ করেই পঞ্চাঙ্গ অনুযায়ী রীতিনীতি অনুসারে মালিয়ারা রুদ্রপুরে অনুষ্ঠিত হবে রুদ্রাভিষেক। ঠাকুরমশাই, আপনাকে কিন্তু ওই দিন উপস্থিত থাকতেই হবে। অনুগ্রহ করে আসবেন ঠাকুরমশাই, আপনার দুই শিষ্যকে নিয়ে। আপনার জন্মভূমি রুদ্রপুরে রুদ্রাভিষেক উৎসব আরো সমৃদ্ধ হবে তাহলে। মা মা কুরু ধন যৌবনং গর্বং হরতি নিমসাৎ কালং সর্বম। শোনো কমল, রুদ্রাভিষেক উৎসব সমৃদ্ধ করতে চাইলে যারা দিন দুঃখী তাদের প্রয়োজনীয় কিছু দান করো। নিজস্ব ধন আত্মীয় পরিজন নিয়ে গর্ব করো না। মহাকাল নিমেষের মধ্যে সবকিছু কেড়ে নিতে পারেন। অপরের জন্য কিছু করে যে সম্পদ তুমি পাবে সেটুকু তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে, বাকি সব কিছুই যে নশ্বর। তবে এখন আমাদের বিদায় দাও, কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা হই। যথার্থই বলেছেন ঠাকুরমশাই। এই দেখুন, না চাইলেও অবশেষে বিদায় বেলা এসে উপস্থিত। ওরে খগেন, আয় দেখি। কমলাক্ষবাবু ডাক দিতেই চাকর খগেন হাতে চকমকে কাগজে মোড়া এক ডালায় কিছু সামগ্রী নিয়ে প্রবেশ করে সান্যাল বাড়ির বৈঠক ঘরে। কিশোরীর মতনই বড়ই উৎসুক হয়ে উঠেছিলাম আমিও। কমলাক্ষবাবু বললেন, এককালে এখানকার মাটির প্রাকৃতিক লালচে রঙে রাঙিয়ে ফৌজদারি পরিবারের মহিলারা শুধুমাত্র নরম মাটি দিয়ে আঙুলের আকারে রোদে শুকিয়ে তৈরি করতেন এক ধরনের বিশেষ রঙিন পুতুল। বাঁকুড়ার ঐতিহ্যবাহী এই হিঙ্গুল পুতুলের সম্ভার উপহার হিসেবে গ্রহণ করলে বড় আনন্দিত হব ঠাকুরমশাই, বড় আনন্দিত হব। ট্রেনের ইঞ্জিন হুইসেল দিয়ে ধীর গতিতে পাড়ি দিয়ে চলেছে একের পর এক স্টেশন। কামরার এক কোণে বসে ঝোলার পাশে রাখা রঙিন ডালার ভেতর থেকে একখানা হিঙ্গুল পুতুল তুলে নিয়ে তারানাথ বললেন, এই বউ পুতুলটা আমার চারি মায়ের জন্যে। মেয়েটা আমার বড় খুশি হবে। কি যে বলেন ঠাকুরমশাই,
চারি কি আর সেই ছোট্টটি আছে? বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে এখন আমাদের চারি। পুতুল খেলার বয়স আছে নাকি আর তার? বাবাদের কাছে মেয়েরা কখনোই বড় হয় না, বুঝলে? আমার চারিমা এখনো সেই ছোট্টটিই আছে। এই আবেগ তুমি এখন বুঝবে না হে কিশোরী। যবে বাবা হবে তবে গিয়ে বুঝবে আশা করি। রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন লেখিকা ডক্টর সায়নী অপর্ণার কলমে একটি তারানাথতান্ত্রিক ফ্যান ফিকশন গল্প ৩ মূর্তি অভিযান। গল্পটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে মৌসুমী, নিরুপম, অতনু, সন্তু, সৌরভ সাহা এবং আমি রাজপ্রতাপ বসু। গল্পটির শব্দ সংযোজন এবং আবহে টিম রাজপ্রতাপের ঠেক, প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। খুব শীঘ্রই ফিরব আমরা পরবর্তী গল্প নিয়ে এবং আপনাদের রোমাঞ্চকর একটি খবর দিতে চলেছি খুব দ্রুত। তাই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি সত্বর রাজপ্রতাপের ঠিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো তবে এখানেই শেষ করছি। দ্রুত ফিরব পরবর্তী গল্প নিয়ে। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আপনাদের প্রিয় গল্পের চ্যানেল রাজপ্রতাপের ঠিক। ধন্যবাদ।